শ্রীমন্তী অবাক চোখে খোলা ব্রিফকেসটা দেখে অয়নকে বলে, এতগুলো টাকা এভাবে ব্রিফকেসে ভরে পাঠিয়েছে? এই ভিকি লোকটা কি পাগল নাকি? না না অয়ন, এটা আমরা নিতে পারবো না। ভিকির এই পাপের টাকায় আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি যা ডিসিশন নেবে তাই হবে শ্রীমন্তী। শ্রীমন্তী ব্রিফকেসটা বন্ধ করতে গেলে একটা ছোট্ট চিরকুটের ওপর নজর গেল ওর। দ্রুত সেটা তুলে খুলতেই দেখল তাতে গোটা গোটা অক্ষরে কিছু লেখা ছিল। শ্রীমন্তী ম্যাডাম, আমি জানি এই টাকাটা আপনি নিতে চাইবেন না, তবে এই টাকাটা আমাকে সৌর্য মল্লিক পাঠিয়েছিল আপনাকে কিডন্যাপ করার জন্য। আমার জন্য আপনার যা হয়রানি হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করবেন। লেখাটা পড়ে শ্রীমন্তী একটু নরম হয়ে বলল, এটাও ঠিক যে সৌর্যর জন্য আমাদের কম ক্ষতি তো হয়নি। তাছাড়া এই টাকাটা তার মানে মল্লিক ফ্যামিলির টাকা, যা সৌর্য বেআইনি কাজে ব্যবহার করেছিল। অয়ন, আমি ভাবছি টাকাটা আমরা রেখেই দিই। অবশ্য পুরোটা নয়, অর্ধেকটা শ্রেয়াকে দেব, কারণ হয়রানি তো ওরও কম হয়নি। অয়ন হেসে জবাব দিল, তোমার যে কোনো ডিসিশনে আমি তোমার পাশে আছি শ্রীমন্তী। এখন চলো, ডিনার করে নেবে। আচ্ছা অয়ন, কাল শ্রেয়াকে ডিনারে ইনভাইট করি, আর সেই ফাঁকে ওকে কম্পেনসেশনের টাকাটাও দিয়ে দেব, কি বলো? স্ত্রীর কথায় হালকা হেসে অয়ন বলল, বেশ তো, আই হ্যাভ নো প্রবলেম, ডেকে না ওকে। পরের দিন অফিস থেকে ফিরে অয়ন শ্রীমন্তীকে শাড়ি পরে থাকতে দেখে অবাক হয়ে গেল। অয়ন, শিগগির ফ্রেশ হয়ে এসো, আমাকে রান্নায় হেল্প করতে হবে কিন্তু। অয়নকে একটু অবাক হতে দেখে শ্রীমন্তী বলল, কি ভাবছ মশাই? আরে আমার বেস্টি আসছে, আর আমি তার জন্য একটু রান্না করতে পারি না? শ্রীমন্তীর হাত ধরে ভেতরে এসে অয়ন ফ্রেশ হতে চলে গেল। তারপর ওরা দুজনে মিলে ডিনার তৈরি করতে শুরু করল। আমি দেখছি বলে কিচেন থেকে বেরিয়ে দরজা খুলতেই অয়ন দেখল সামনে সুরভি দেবী দাঁড়িয়ে আছেন। এই যে অয়ন, শুনলাম এখানে পার্টি হবে, এই বাড়িতে এসব কি চলছে? মা, আসলে। এমন সময় সুরভি দেবীর পেছন থেকে ফুলের বুকে নিয়ে শ্রেয়া হাসি মুখে বেরিয়ে এলো। অয়নের পেছন থেকে এসে শ্রীমন্তী তাড়াতাড়ি এসে শ্রেয়াকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম শ্রেয়া, কতদিন পরে বাড়িতে এলি। শ্রেয়াকে নিয়ে শ্রীমন্তী ভেতরে চলে গেলে সুরভি দেবী অয়নকে দেখে বলে উঠলেন, হাঁ করে দেখছ কি? গিয়ে ডিনারটা রেডি করো। একটা দীর্ঘশ্বাস ফেলে অয়ন কিচেনে চলে যেতে যেতে দেখল বিক্রমবাবু ফোন করেছে। অয়ন ফোনটা রিসিভ করে সতর্ক গলায় বলল, আমি কল ব্যাক করছি বিক্রমবাবু, এখন কথা বলা পসিবল নয়। ফোনটা রেখে পেছনে ঘুরতেই অয়ন দেখতে পেল ওর ঠিক পেছনে দাঁড়িয়ে শ্রেয়া। আরে শ্রেয়া, তুমি এখানে? কিছু লাগবে তোমার? আমাকে এখানে দেখে তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন বলো তো? কই না তো, চলো, খাবার রেডি হয়ে গেছে। অয়ন শ্রেয়াকে ডাইনিং টেবিলে নিয়ে গেল। মনে মনে ও ভাবল, কিচেনে অয়ন কাকে ফোনে বলছিল যে এই মুহূর্তে কথা বলা পসিবল নয়? কি হাইড করছে ও শ্রীমন্তীর কাছ থেকে? ডিনারে দারুণ সব খাবার খেয়ে শ্রেয়া খাবারগুলো উচ্ছ্বসিত প্রশংসা করলে শ্রীমন্তী লাজুক হেসে বলল, সবটাই পসিবল হয়েছে অয়নের জন্য, ও হেল্প না করলে আমি এত কিছু অ্যারেঞ্জ করতে পারতামই না। শ্রেয়া কথাটা আমল না দিয়ে বলে উঠল, চল তোর রুমে গিয়ে বসি, আমাদের কত গল্প বাকি বলতো। শ্রীমন্তী শ্রেয়াকে নিয়ে ওখান থেকে চলে গেলে অয়নও নিজের রুমে গিয়ে বিক্রমবাবুকে ফোন করল। হ্যাঁ ছোটবাবু, একটা বিজনেস ডিল নিয়ে কিছু জরুরি ডিসকাশন আর চেক সাইন করার জন্য একবার আপনার সঙ্গে দেখা করাটা দরকার। আগামীকাল যদি একবার আপনি। ফাইন, অ্যাড্রেস পাঠিয়ে দিন, আমি পৌঁছে যাব। এক ঝলক অ্যাড্রেসটা দেখে একটা লম্বা শ্বাস ফেলে অয়ন নিজের মনেই বলল, দ্য ক্যাফে, এখানেই যেতে হবে বিক্রমবাবুর সঙ্গে দেখা করতে। কিন্তু বাড়ি থেকে যাওয়া যাবে না, এই শ্রেয়া মেয়েটার চোখ কান খুব শার্প, ও উল্টোপাল্টা প্রশ্ন করলে বিপদে পড়ে যাব। আগামীকাল অফিস ব্রেকে বরং দ্য ক্যাফেতে চলে যাব। ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ল অয়ন। দ্য ক্যাফে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে নিজের মনে মনে শ্রেয়া বলছিল, আজ হাটে হাঁড়ি ভাঙব ওই অয়নের। স্পেশালি শ্রীমন্তীর জানাটা খুবই দরকার ওর আদরের অয়নের আসল চেহারাটা। কথা শেষ করে রেস্টুরেন্টের ভেতরে ঢুকল শ্রেয়া। কাল রাতে ও আড়াল থেকে শুনেছে এখানেই কারোর সাথে দেখা করার কথা বলছিল অয়ন। এদিক ওদিক দেখতে দেখতে সিঁড়ি দিয়ে ওপর তলায় উঠে এলো শ্রেয়া, আর আসতেই দেখল একদম কর্নারের একটা টেবিলে বসে রয়েছে অয়ন। কিন্তু অয়ন যার সাথে বসেছিল সে কোনো মেয়ে নয়, বরং একজন অভিজাত চেহারার মধ্যবয়স্ক ব্যক্তি। সেই ব্যক্তিটি স্যুটকেস থেকে একটা ফাইল বের করে অয়নের হাতে দিলেন। ফাইলটাতে অয়নকে গম্ভীরভাবে চোখ বোলাতে দেখে খটকা লাগল শ্রেয়ার।
অয়নের মতো একটা সাধারণ ছেলে এরকম একজন লোকের সঙ্গে এক টেবিলে বসে কিসের ফাইল দেখছে? হঠাৎ অয়নকে উঠতে দেখেই সতর্ক হয়ে গেল শ্রেয়া। দ্রুত নিজেকে আড়াল করে দেখল অয়ন ওয়াশরুমের দিকে এগোচ্ছে। স্বস্তির শ্বাস ফেলে শ্রেয়া এগিয়ে গেল বিক্রমবাবুর টেবিলের কাছে। তারপর কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘোরার অভিনয় করে বলে উঠল, এক্সকিউজ মি, আর ইউ ওকে? আসলে মাথাটা একটু ঘুরে গেল জাস্ট। আর তখনই সেই ফাইলটার দিকে চোখ পড়ল শ্রেয়ার। একটু আগে এই ফাইলটাই অয়ন দেখছিল না? এরপরই ফাইলের ওপরের একটা লেখা পড়ে মাথাটা সত্যিই ঘুরে গেল শ্রেয়ার। হোয়াট? রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ, আর অয়নের নাম তো অয়ন রায় চৌধুরী। এই ফাইলে অয়নের নাম লেখা কেন? রয় চৌধুরী গ্রুপের সাথে অয়নের কি লিঙ্ক থাকতে পারে? দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শ্রীমন্তীর নম্বরে ফোন করল শ্রেয়া, কিন্তু না, শ্রীমন্তীর ফোন নট রিচেবল বলছিল। শ্রেয়া মনে মনে বলল, একটা ভিডিও। প্রমাণ হিসেবে ওদের একটা ভিডিও লাগবে আমার। এই ভেবেই শ্রেয়া আবারও রেস্টুরেন্টে ফিরে এলো, কিন্তু এসে দেখল সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি অয়নকে প্রচণ্ড ধমকাচ্ছেন। তাঁর কথার মধ্যে লোন, চেক বাউন্স এই শব্দগুলো বারে বারে শুনতে পেল শ্রেয়া। আর হঠাৎই ওর মনে পড়ে গেল যে অয়ন ব্যাংকে কাজ করে। ও নিজের মনেই বলল, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম কথাটা। এই লোকটা নিশ্চয়ই অয়নের কোনো ক্লায়েন্ট হবে। কিন্তু ওই ফাইলটায় যে অয়নের নাম দেখলাম, নাকি ভুল দেখলাম? এ দিয়ে তো কত নামই হয়, না হলে এই লোকটা এরকম ঝাড় দিত নাকি ওকে? ভাগ্যিস সাত তাড়াতাড়ি স্ত্রীকে কিছু বলিনি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল শ্রেয়া। শ্রেয়া চলে যেতেই অয়নের দৃষ্টি ঘুরল যেখানে শ্রেয়া দাঁড়িয়েছিল সেই দিকে। ছোটবাবু, আমাকে দিয়ে আর কি কি করাবেন বলুন তো? স্যার যদি জানতে পারেন যে আমি আপনার ওপর চিৎকার করেছি, আমার কি আর চাকরিটা থাকবে? কিন্তু আপনি মেয়েটার কথা জানতে পারলেন কি করে বলুন তো? সামনে মিরারে দেখতে পেলাম যে। আপনি তো জানেন আমার নজর এড়ানো খুব মুশকিল, তাই তো ওয়াশরুমে যাওয়ার বাহানা করে আপনাকে ভয়েস মেসেজ পাঠিয়ে সবটা জানালাম। তবে শ্রেয়াও কম স্মার্ট নয়, ফাইলটা ঠিক ওর নজরে পড়ে গেল। ভয়েস মেসেজটা আরেকটু আগে পাঠালে আমি আগেভাগে ফাইলটা সরিয়ে রাখতাম। নো নিড। যা মনে হচ্ছে শ্রেয়ার মাথা থেকে সন্দেহের ভূতটা নেমেছে। ছোটবাবু, আপনি জিনিয়াস। এ কথায় অয়ন শুধু একটু হাসল। রেস্টুরেন্ট থেকে বেরোতেই অয়নের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শ্রীমন্তীর নাম দেখে এক মুহূর্তের জন্য চিন্তায় পড়লেও নিজেকে সামলে কলটা রিসিভ করল অয়ন। আমি অফিসের নিচে তোমার জন্য ওয়েট করছি, তুমি এসে পিক আপ করে নাও আমাকে। সে কি, তোমার কাজ? আজ আর কোনো কাজ নয়, আজ আমি তোমার সাথে ঘুরব। শ্রীমন্তীর এমন কথায় বেশ অবাক হলো অয়ন। আজ হলো কি মেয়েটার যে নিজের কাজের প্রতি এত ডেডিকেটেড? সে হঠাৎ করে কাজ ছেড়ে ঘুরতে যেতে চাইছে। মুচকি হেসে নিজের বাইকে উঠে বসল অয়ন। আজ শ্রীমন্তী যেভাবে হোক অয়নের সাথে কথা বলতে চাইছিল। ওর মনের কথাটা আজও অয়নকে বলেই দেবে। শ্রীমন্তীর ভাবনার মাঝেই অয়ন চলে এলো, আর ওকে দেখেই শ্রীমন্তীর হার্টবিট বেড়ে গেল। বাইকটা শ্রীমন্তীর সামনে এনে অয়ন বলল, তা কোথায় যাচ্ছি আমরা? যেখানে তুমি নিয়ে যাবে। অয়ন সব কাজ শেষ করে নিজের ঘরে এসে বিক্রমবাবুকে একটা ফোন করবে ঠিক করল। আর ঠিক সেই মুহূর্তেই দরজায় টোকা পড়ায় অয়ন ফোনটা রেখে দিয়ে বলল, প্লিজ কাম ইন। শ্রীমন্তী মনের মধ্যে খানিকটা দ্বিধা নিয়েই ভেতরে ঢুকল। ওর আর অয়নের সম্পর্কটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে ও একটু চিন্তিত ছিল। তাই কিছু একটা অজুহাত নিয়ে ও অয়নের রুমে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল। আরে শ্রীমন্তী, তুমি এখানে? কি ব্যাপার? কেন, আমি কি এখানে আসতে পারি না? না না, আমি তা বলতে চাইনি। শ্রীমন্তী বিছানায় গুছিয়ে বসতেই অয়ন দ্রুত হাতে ঘরটা পরিষ্কার করতে থাকল। অয়ন আমাকে দেখেই এত ব্যস্ত হয়ে উঠল, তার মানে নিশ্চয়ই ওর মনেও আমার জন্য ফিলিংস। কিন্তু তাহলে ও আমাকে পাত্তা না দিয়ে ঘর গুছিয়েই চলেছে কেন? আচ্ছা, আমি ঠিক কি করলে ও আমার প্রতি ইন্টারেস্টেড হবে? আমি কি সত্যিই ড্রেসিং স্টাইলটা পাল্টে ফেলব? এই শ্রীমন্তীর হলোটা কি? আজ কি কারণে ও এই ঘরে এলো কে জানে। আচ্ছা অয়ন, ভিকি ভাই যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দিয়ে আমরা কি করব? দেখো শ্রীমন্তী, তুমি চাইলে কোনো অ্যাসেট কিনে রাখতে পারো ওই টাকাটা দিয়ে, বা কোথাও ইনভেস্ট করতে পারো, বা সেভিংসও করতে পারো।
অয়নের কথাগুলো মন দিয়ে শুনছিল শ্রীমন্তী। ছেলেটার মাথায় যে এত বুদ্ধি, সেটাই শ্রীমন্তী বুঝতে পারেনি এতদিন। তবে এবার তো ভেবেই নিয়েছিল যে যেভাবেই হোক ওকে অয়নের পারফেক্ট ওয়াইফ হয়ে উঠতেই হবে। অয়ন, আমি বুঝে গেছি টাকাগুলো নিয়ে আমি কি করতে চাই। তুমি কিন্তু পরে আমাকে বারণ করবে না। বেশ, তো তোমার ডিসিশন যাই হোক, আমি রাজি। ওকে, কাল তাহলে আমরা গাড়ির শোরুম যাচ্ছি। আমি তোমাকে একটা গাড়ি গিফট করব। না না শ্রীমন্তী, আমার গাড়ির কোনো দরকারই নেই। তুমি কিন্তু বলেছ আমি যা ডিসিশন নেব তুমি সাপোর্ট করবে। আমরা গাড়ি কিনতে যাচ্ছি, ব্যাস। অয়নের উত্তরের অপেক্ষা না করেই শ্রীমন্তী ঘর থেকে বেরিয়ে গেল। অয়নও কী বা জবাব দিত। আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আমি যা ইচ্ছে কিনতে পারি, কিন্তু সেসবের চেয়ে শ্রীমন্তীর দেওয়া গিফটের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি জানি শ্রীমন্তীর আমার ভাঙাচোরা বাইকে উঠতে কোনো সমস্যা নেই। ও গাড়ি গিফট করতে চাইছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। পরের দিন সময় মতো গাড়ির শোরুমে পৌঁছে গেল দুজনে। প্রতিটা গাড়ি ঝাঁ চকচকে আর দারুণ দেখতে। শ্রীমন্তী একটি সেলস বয়কে বলল, ভাই, আমাকে এমন গাড়ি দেখান যা আমার হাজব্যান্ডের পার্সোনালিটির সাথে ম্যাচ করবে। জেন্টল বাট স্ট্রং। বাইরে থেকে লাক্সারিয়াস হবে আর ভেতরটা কিন্তু ভীষণ কমফোর্টেবল হওয়া চাই। আপনি বুঝতে পারছেন তো? ম্যাডাম, এটা আমাদের লিমিটেড এডিশন মডেল। খুঁটিয়ে দেখার পর স্যাটিসফাইড হয়ে সেই গাড়িটাই কেনার সিদ্ধান্ত নিল শ্রীমন্তী। গাড়িটা খুবই এলিগ্যান্ট দেখতে ছিল, ঠিক যেমনটা অয়নকে ওর মনে হয়। এই গাড়িটাই নেব আমরা। আজ পেতে পারি? আজ কেন, এখনই পেতে পারেন ম্যাডাম। কিছু ফর্মালিটির জন্য আপনি আমার সাথে আসুন। কিছুক্ষণের মধ্যেই গাড়িটাতে উঠে বসে শ্রীমন্তী এক্সাইটেড হয়ে বলল, তাহলে যাওয়া যাক। অয়ন হেসে গাড়ি স্টার্ট করল। ওর একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন কাজ করছিল গাড়িটায় বসে। হয়তো শ্রীমন্তীর দেওয়া প্রথম গিফট বলেই এত স্পেশাল ফিল হচ্ছিল। অয়ন চুপচাপ ড্রাইভ করছিল। ঠিক সেই সময় শ্রীমন্তী বলে উঠল, তাহলে আমরা দুজনে। ঠিক তখনই গাড়িটা খুব জোরে ব্রেক কষে একটা কর্কশ শব্দ করে থেমে গেল। শ্রীমন্তী ভয়ে চোখ বন্ধ করে নিলে অয়ন ওর সামনে হাতটা এনে ওকে আগলানোর চেষ্টা করতে করতে বলল, শ্রীমন্তী, তুমি ঠিক আছো? চোখ খুলে শ্রীমন্তী দেখল একজন মধ্যবয়স্ক মহিলা ওদের গাড়ির সামনে পড়ে আছেন। তবে অয়নের একটু খটকা লাগল, কারণ সামনে কোনো ক্রসিং ছিল না। অথচ ভদ্রমহিলা হুট করে রাস্তা পার হচ্ছিলেন কেন? অয়ন গাড়ি স্টার্ট করে দ্রুত সামনের দিকে ছোটাল। শ্রীমন্তী আবার চোখ বন্ধ করে নিল। এদিকে ওই মহিলাটিও বেগতিক দেখে দ্রুত উঠে দাঁড়িয়ে মাঝখান থেকে সরে গেল। অয়ন যথেষ্ট স্কিলফুল ড্রাইভার ছিল, ওর ওই মহিলাকে আঘাত করার ইন্টেনশন ছিল না। অয়ন গাড়িটা নিয়ে সুকৌশলে থামালো মহিলার সামনে। গাড়ি থামতেই শ্রীমন্তী বুঝল সব সেফ আছে। আর তখনই সামনের মহিলাকে দেখে অবাক হয়ে গেল ও। আরে, সীমা পিসি! শ্রীমন্তী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অয়নও অবাক হয়ে ভাবল, এই সীমা পিসিকে তো আমি 2 বছর আগে শেষবার দেখেছিলাম। সেবারে উনি ওনার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন। ছেলের বিয়ের জন্য 10 লাখ টাকা চেয়েছিলেন। তারপর মা টাকাটা দিতে না চাইলেই উনি ভীষণ ঝামেলাও করেছিলেন। তারপর ওখান থেকে যাওয়ার সময় শ্রীমন্তীর পার্স এবং সাথে কিছু গয়নাও চুরি করে নিয়ে গেছিলেন। ওই দিনের পর আজ আবার ওনাকে দেখছি। অয়ন মহিলাকে একদম পছন্দ করে না। উনি অয়নের দিকের জানলার কাছে এসে জোরে জোরে টোকা মারতে শুরু করলেন। এতে অয়ন বিরক্ত হয়ে জানলার কাচ নামিয়ে রাগান্বিত দৃষ্টিতে সীমা দেবীর দিকে তাকালো। অসভ্য অপদার্থ ছেলে একটা! যদি আমার কিছু হয়ে যেত তাহলে তার দায় কে নিত? দামি গাড়িতে চড়ে নিজেকে কি লাট সাহেব ভাবতে শুরু করেছো নাকি? আর একটু হলেই তো মেরে ফেলছিলে আমাকে। সীমা পিসি, এতে অয়নের তো কোনো দোষ নেই। তুমি তো গাড়ির সামনে হুট করে চলে এলে। তখন তোমার মরার ভয় ছিল না? আমি ইচ্ছে করে এসেছি? বোকা মেয়ে একটা, শুধু শুধু দোষ ধরছে আমার। আরে, আমি তো রাস্তার এক পাশ দিয়েই হাঁটছিলাম, হঠাৎ মাথাটা ঘুরে যাওয়ায় বসে পড়ি। আপনার সাথে এমনটাই হওয়া উচিত। কি বললে? বাবা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? শোনো ছেলে, আমার সঙ্গে লাগতে এলে ভালো ফল হবে না বলে দিচ্ছি। যদি আমি সুরভি বৌদি আর আমার দাদাকে তোমার এই অসভ্যতার কথা বলি না, তাহলে ওরাও ছেড়ে কথা বলবে না, দেবে তোমাকে বাড়ি থেকে বের করে। মা, তুমি ঠিক আছো? কি চলছে এখানে? সকলের সামনে তাকাতেই
একটা চওড়া পেটানো চেহারার ছেলেকে দেখতে পেল। দেখেই বোঝা যাচ্ছিল যে সে দিনের অর্ধেক সময় জিমেই কাটায়। বাবা রতন, ভাগ্যিস তুই এলি। অয়ন আর শ্রীমন্তী দুজনেই বিরক্ত মুখে রতনকে দেখছিল। রতন ছেলেটার বয়স 30 পার হয়ে গেলেও সে কোনো কাজ না করে কয়েকটা লম্পট বন্ধুদের সাথে মস্তি করে বেড়াত আর চিটিংবাজি করে লোকজনের পয়সা মারত। মা, এ সমর মামা সেই অপদার্থ জামাইটা না? কি ঝামেলা করছে ও? ভালো হলো তুই এলি বাবা, এই অয়ন তো আমাকে আজ মেরেই ফেলছিল। রতন জ্বলন্ত দৃষ্টিতে অয়নকে দেখতে দেখতে বলল, কোন হাত দিয়ে তোমাকে আঘাত করেছে মা? আজ ওর সেই হাত ভাঙব আমি। রতন, অয়ন কিছুই করেনি। তুই চুপ কর, বেহায়া মেয়ে একটা। ঠিক বলেছিস, যে এই 2 পয়সার ছেলের জন্য নিজের আপনজনদের সাথে খারাপ ব্যবহার করতে পারে তাকে আর কিছুই বলার নেই। হতবাক হয়ে যায় শ্রীমন্তী। এরা ওর আপনজন, যারা ওর বাবাকে দেখতে হসপিটালে পর্যন্ত আসেনি, তারা অয়নকে 2 পয়সার অপদার্থ জামাই বলছে। অয়ন আমার হাজব্যান্ড, ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি শুনব না। আর তোমরা আপনজন? রক্তের সম্পর্ক থাকলেই যদি আপনজন হওয়া যেত তাহলে নিজের বাড়িতে তোমার চুরি করার প্রয়োজন পড়ত না। শ্রীমন্তীর এই খোঁচা মারা কথায় কি সীমার সঙ্গে তার ঝামেলা আরও বাড়বে? সীমাদেবী কি করবে এবার? কিভাবে অয়ন শ্রীমন্তীকে এসব থেকে বের করে আনবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি। এসো সে লাগছে, এবারে দারুণ লাগছে। তলফার করছি রে বাবা। Wow, very dangerous. Wow, very dangerous. लाड करूंगा ठुके ठुके ना के समंदर में দারুণ লাগছে বলো। আর একটু সকালে এটা হবে আর ছবিটা উঠবে গো লাগবে, ছবিটা উঠবে গো, আরে সে লাগছে। এটা আসছে ভালো। হ্যাঁ, একটা ভিডিও করে দিই তোমার। হ্যাঁ, সামনে এলো তো মাথায় তার না বুদ্ধি না।